বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শ্রোতাবৃন্দ, সকলকে জানাই আমার হৃদয়ের গভীর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আবারও ফিরে এসেছি তোমাদের মাঝে অনলাইন ক্লাস নিয়ে। আজকে আলোচনা করব অনলাইন ক্লাসের তৃতীয় পর্ব নিয়ে। আজ তৃতীয় পর্বে থাকছে রাইট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য যে অধ্যায়টি অথবা যে প্রশ্নটি সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো রাইট ফর্ম অফ ভার্ব। ভার্বের সঠিক ফর্ম যদি জানতে চাই, তাহলে এই অধ্যায়টি সম্পর্কে অবশ্যই আমাদের জ্ঞান থাকতে হবে। চলো আজ আর কথা না বাড়িয়ে সরাসরি আমাদের অনলাইন ক্লাসের তৃতীয় পর্বে চলে যাই। তবে একটা কথা, আজ এই অধ্যায়টি কয়েকটি অংশে সাজিয়েছে। প্রথম অংশ থাকছে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কিছু রুল, যে রুলগুলো পড়লে আমরা এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীরা খুব সহজেই রাইট ফর্ম অফ ভার্বের যে প্রশ্নটি আসে সে প্রশ্নটি আনসার করতে পারবো। আর বাকি অংশে থাকছে আরও কিছু গুরুত্বপূর্ণ এবং বিশ্ববিদ্যালয় পরীক্ষার্থী বা চাকরি পরীক্ষার জন্য থাকছে আরও কিছু গুরুত্বপূর্ণ রুলস, যেগুলো আমাদের অবশ্যই জানতে হবে। চলো আর কথা না বাড়িয়ে সরাসরি আমাদের অনলাইন ক্লাসে চলে যাই। ওকে, আমরা অনলাইন ক্লাসের তৃতীয় পর্বে চলে এসেছি। আজকের 35 মিনিটস ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ, এখানে সার্চ দিলে, অর্থাৎ 35 মিনিটস স্কুল অ্যান্ড কলেজ লিখে ইউটিউবে সার্চ দিলে আমাদের ক্লাসটি সরাসরি তোমরা দেখতে পাবে। যে রাইট ফর্ম অফ ভার্ব, যে আজকের যে অধ্যায়টি রাইট ফর্ম অফ ভার্ব, সেই ভার্বের প্রথম অংশ নিয়ে এখন তোমাদের সামনে আলোচনা করব। তার আগে কিছু কথা বলে রাখা প্রয়োজন। এ অধ্যায়ে যা যা থাকছে, কয়েকটি পার্ট অথবা কয়েকটি অংশ থাকছে। পার্ট 1 মোস্ট ইম্পর্টেন্ট কিছু নিয়ম এর আলোচনা। এখানে লেখা আছে, আশা করি উল্লিখিত নিয়মগুলো জানা থাকলে নবম, দশম ও ইন্টারমিডিয়েট শিক্ষার্থীরা অতি সহজেই প্রশ্নের উত্তর দিতে পারবে। অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট 1 যে অংশটা, অর্থাৎ প্রথম অংশটা যে রয়েছে, সেই অংশটি ভালোভাবে আয়ত্ত করতে পারলে রাইট ফর্ম অফ ভার্বের যে প্রশ্নটি আসে সে প্রশ্ন অতি সহজেই আমরা উত্তর করতে পারবো। পার্ট টুতে রয়েছে আরও কিছু প্রয়োজনীয় নিয়ম। পার্ট 3 এসএসসি ও এইচএসসি পরীক্ষায় আসা বিভিন্ন বোর্ডের প্রশ্নের ব্যাখ্যাভিত্তিক বিশ্লেষণ ও সমাধান। এখানে আমরা রাইট ফর্ম অফ ভার্ব এর নিয়ম আলোচনা করার পর কিছু বোর্ডের প্রশ্ন দেওয়া আছে এখানে, ওইগুলো আমরা ব্যাখ্যাভিত্তিক বিশ্লেষণ ও সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। এছাড়া রাইট ফর্ম অফ ভার্বের শেষ অংশে থাকছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও চাকরি পরীক্ষার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নিয়ম। তো রাইট ফর্ম অফ ভার্ব অর্থাৎ ভার্বের সঠিক রূপ কেন জানা প্রয়োজন, নিচে কয়েকটি উদাহরণ দেখি বুঝতে পারবো। ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ভার্ব 1 স্পিক, ভার্বের পাস্ট ফর্ম ভার্ব 2 স্পোক, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভার্ব 3 স্পোকেন, জিরান্ট বা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভার্ব 1 বা ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, যেমন স্পিকিং। ইনফিনিটিভ মানে টু, অর্থাৎ মূল ভার্ব ইনফিনিটিভ প্লাস মূল ভার্ব, যেমন টু স্পিক। এস ইএস আইইএস যুক্ত ভার্ব, যেমন স্পিক্স, গোস, ট্রাইস। তাহলে এতক্ষণ যা বললাম, যে এখানে দেওয়া আছে যে ভার্বের 1 নম্বর ফর্ম স্পিক, স্পোক, স্পোকেন, স্পিকিং, টু স্পিক, স্পিক্স, গোস, ট্রাইস, এগুলো কেন হয়, ভার্বের ভিন্নতা বা ভিন্ন রকম ভার্ব কেন ব্যবহার হয়,
সে সম্পর্কে জানার জন্যই আজকের এই অধ্যায়টি সাজানো হয়েছে। কখন আমরা ভার্বের 1 নাম্বার ফর্ম, কখন ভার্বের 2 নাম্বার ফর্ম, ভার্বের 3 নাম্বার ফর্ম, কখন ভার্বের সাথে আইএনজি বা ভার্বের পূর্বে কখন টু, ভার্বের সাথে কখন এস ইএস বা আইইএস কখন সংযুক্ত করব, সে সম্পর্কে আমরা এই অধ্যায়টি পড়ে জানতে পারবো। তাহলে চলো আমরা মূল পর্বে আমরা চলে যাই। মোস্ট ইম্পর্টেন্ট কিছু নিয়ম, যে নিয়মগুলো পড়লে আশা করি এসএসসি এইচএসসি পরীক্ষার্থীরা অতি সহজে তাদের রাইট ফর্ম অফ ভার্বের প্রশ্নটি উত্তর করতে পারবে। নিয়ম 1, নিম্নলিখিত কিছু গুরুত্বপূর্ণ প্রিপোজিশন বা ওয়ার্ড যাদের পর কোনো ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। অর্থাৎ যদি এই নিচে যে কিছু শব্দ বা প্রিপোজিশন রয়েছে এগুলোর পর যদি কোনো ভার্ব থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। যেমন অ্যাডজাস্ট টু, অ্যাডাপ্ট টু, লুক ফরওয়ার্ড টু, অবজেক্ট টু, বি ইউজ টু। বি বলতে আমরা জানি এম ইজ আর ওয়াজ ওয়ার, অর্থাৎ এম ইউজ টু, বি আর ইউজ টু, ওয়াজ ইউজ টু, ওয়ার ইউজ টু, এরকম। তারপর মাইন্ড, অর্থ, অডিও মাইন্ড, উইদাউট, পাস্ট, ক্যান নট বা কুড নট হেল্প, উইথ এ ভিউ টু, গেট ইউজ টু, বি অ্যাকাস্টম টু, ইন এডিশন টু, স্টার্ট, স্টপ, ফিনিশ, হোয়াইল, মাইন্ড। এবং কিছু প্রিপোজিশন বিশেষ করে যেমন অফ, ফর, ফ্রম, ইন, অন, উইদাউট, বাই, আফটার, বিফোর থাকলে এদের পরবর্তী ভার্বের সাথে আইএনজি যোগ হবে বা বসে। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, রহিম ইজ ইউজ টু। এখানে যেমন আমি তোমাদের সুবিধার্থে রহিম ইজ ইউজ টু স্টাডিং, এখানে ইজ ইউজ টু থাকার কারণে পরবর্তী যে ভার্ব আছে স্টাডিং এখানে আন্ডারলাইন করা আছে। স্টাডিং, স্টাডিংয়ের সাথে মূলত ছিল স্টাডি, স্টাডির সাথে আইএনজি যোগ হলো কারণ এখানে ইজ ইউজ টু অর্থাৎ বি ইউজ টু শব্দটি থাকার কারণে। দ্বিতীয় নম্বর উদাহরণে হি ওয়েন্ট হোম উইথ এ ভিউ টু, আমরা জানি উইথ এ ভিউ টুর পরে ভার্ব যদি থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি ইউজ করতে হবে বা ব্যবহার করতে হবে। যেমন উইথ এ ভিউ টু মূল শব্দ ছিল মিট, মিটিং। 3 নম্বর উদাহরণ হি গট দ্য প্রাইজ ফর, ফর হলো এখানে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে অর্থাৎ এখানে বিশেষ কিছু প্রিপোজিশন দেওয়া আছে, অফ, ফর, ফ্রম, ইন, অন, উইদাউট, বাই, আফটার, বিফোর এদের পরে। তাহলে এখানে কি আছে ফর, ফরের পর যদি কোনো ভার্ব থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে আমরা 1 নম্বর যে রোলটা আছে সেই রোলটা সম্পর্কে আমরা মোটামুটি ক্লিয়ার। তাহলে তার মানেটা হলো এই যে শব্দগুলো আছে অ্যাডজাস্ট টু, অ্যাডাপ্ট টু বা ইত্যাদি এবং প্রিপোজিশনগুলো যেগুলো রয়েছে এদের পর যদি কোনো ভার্ব যদি থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে চলো দ্বিতীয় নাম্বার রোলে আমরা যাই। নিয়ম 2, কিছু সাহায্যকারী ভার্ব যেমন ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, উইল, ওট, মাস্ট, ডু, ডাজ, ডিড, ডোন্ট, ডাজ নট, ডিড নট এবং অক্সিলারি ভার্ব প্লাস টু। অর্থাৎ অক্সিলারি ভার্ব প্লাস টু বলতে এখানে এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু ও হ্যাড বেটার, উড রাদার, ইনফিনিটিভ অর্থাৎ টু থাকলে এদের পরবর্তী ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ভার্বের 1 নাম্বার ফর্ম বসবে। যেমন এখানে একটা উদাহরণ, যেমন উদাহরণগুলো যেমন হি রিডস অ্যাটেন্টিভলি, এখানে যে দেওয়া আছে হি রিডস অ্যাটেন্টিভলি সো দ্যাট হি ক্যান, ক্যানের পরে আমরা এই রুলটাতে পড়েছি ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, ডু, ডাজ, ডিড, ডোন্ট, ডাজ নট, ডিড নট এদের পরে
অর্থাৎ M2 is to, can, এদের পরে যদি কোনো ভার্ব যদি থাকে তাহলে ভার্বের 1 নাম্বার ফর্ম ইউজ করতে হবে। যেমন এখানে ক্যান আছে, ক্যানের পরে নিশ্চয়ই আমাদের রুল অনুযায়ী 1 নাম্বার ফর্ম বসাতে হবে। যেমন গেট, ক্যান গেট এ প্লাস ইন দ্য এক্সামিনেশন। দ্বিতীয় নম্বর উদাহরণটা, উই হ্যাভ টু, হ্যাজ টু, এম টু, ইজ টু, আর টু, এদের পর সব সময় ভার্বের 1 নাম্বার ফর্ম বসে। উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড টু প্রসপার, টু অর্থাৎ ইনফিনিটিভ, ইনফিনিটিভ মানে টু মানে ইনফিনিটিভ, ইনফিনিটিভের পরে সব সময় ভার্বের 1 নাম্বার ফর্ম বা প্রেজেন্ট ফর্ম ইউজ করতে হবে। উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড টু প্রসপার ইন লাইফ। তাহলে এই রুলটা এখানে আমরা যে নিয়মগুলো 2 নম্বর রুলে আমরা পড়েছি, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, ওট, মাস্ট, ডু, ডাজ, ডিড, ডোন্ট, ডাজ নট, অক্সিলারি ভার্ব, এম টু, ইজ টু, আর টু, ওয়ার টু, এবং হ্যাড, বেটার, উড রাদার, ইনফিনিটিভ অর্থাৎ টু থাকলে এদের পরবর্তী ভার্বের 1 নাম্বার ফর্ম ইউজ করতে হবে। যেমন এখানে আমরা উদাহরণটা দিয়েছি, ক্যানের পরে ভার্ব আছে গেট, গেটের 1 নাম্বার ফর্মটাই আমাদের ইউজ করতে হবে। তাছাড়া এখানে দেওয়া আছে উই হ্যাভ টু থাকার কারণে ভার্বের ওয়ার্কের 1 নাম্বার ফর্ম বসেছে। হার্ড টু ইনফিনিটিভের পরে সব সময় ভার্বের 1 নাম্বার বা প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়। নাম্বার 3, ওকে, আমরা 3 নম্বর রুলে চলে এসেছি। যেমন 3 নম্বর রুলে হ্যাজ, হ্যাভ, হ্যাড, বি, বিন, বিং থাকলে এদের পরবর্তী ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3 অর্থাৎ ভার্বের 3 নাম্বার ফর্ম বসবে। তো আমরা জানি ভার্বের কয়েকটি রূপ আছে, তার মাঝে প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বলতে ভার্বের 3 নাম্বার ফর্মকে আমরা বুঝে থাকি। হ্যাজ, হ্যাভ, হ্যাড, বি, বিন, বিং থাকলে এদের পরবর্তী ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3 বসবে। যেমন এখানে দেওয়া আছে দ্য ওয়ার্ক ইজ বিং, এখানে বিং যে শব্দ, বিং যে দেওয়া আছে, বিং এর পরে যে ভার্বটি দেওয়া আছে মূলত ছিল ডু, বিং থাকার কারণে ডু, ডিড, ডান হলো এখানে 3 নাম্বার ফর্ম, কারণ বিং থাকার কারণে পরবর্তী ভার্বের 3 নাম্বার ফর্ম বসবে। তো বিং, ডান। তারপর দ্বিতীয় নম্বর উদাহরণটা, এখানে দ্য রাইটিং হ্যাজ টু বি, এখানে বি আছে, বির পরে সব সময় ভার্বের 3 নাম্বার ফর্ম ইউজ করতে হবে। যেমন হ্যাজ টু বি ফিনিশ, মূলত ছিল ফিনিশ, তো বি থাকার কারণে হলো ফিনিশড, অর্থাৎ ভার্বের 3 নাম্বার ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হয়। উই হ্যাভ ভিজিটেড এ হিস্টোরিক্যাল প্লেস রিসেন্টলি, এখানে হ্যাভের পরে সবসময় ভার্বের 3 নাম্বার ফর্ম বসে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। উই হ্যাভ ভিজিটেড এ হিস্টোরিক্যাল প্লেস রিসেন্টলি। তাহলে এই রুলটা সম্পর্কে আমরা মোটামুটি তো ক্লিয়ার। যেমন হ্যাজ, হ্যাভ, আবারও বলে দিচ্ছি, হ্যাজ, হ্যাভ, হ্যাড, বি, বিন, বিং এরপর যদি কোনো ভার্ব যদি থাকে তাহলে ভার্বের 3 নাম্বার ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হয়। যেমন বিং, ডান, বি, ফিনিশড, হ্যাভ, ভিজিটেড। 4 নম্বর রুলে আমরা চলি। নিয়ম 4, it is high time wish fancy, it is high time wish fancy থাকলে এদের পর পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এছাড়া অতীতকাল নির্দেশক পেসেজ এর সাধারণত, অর্থাৎ এখানে বলা হচ্ছে অতীতকাল নির্দেশক পেসেজ এর সাধারণত B2 অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম ব্যবহৃত হয়। অতীতকাল নির্দেশক কিছু শব্দ এখানে দেওয়া আছে, যেমন ওয়ান ডে, ওয়ান্স আপন এ টাইম, লং এগো, এদের প্রত্যেকটি অতীতকালকে নির্দেশ করে। ওয়ান ডে
একদিন, ওয়ান্স একদা, ওয়ান্স আপন এ টাইম কোনো একটি সময়, লং এগো দীর্ঘ পূর্বে বা অনেক আগে। এগুলো অতীতকালের কোনো ঘটনা বা কাহিনীকে নির্দেশ করে। তখন প্যাসেজটি সাধারণত পাস্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ যে ভার্বগুলো থাকে ভার্বের 2 নম্বর ফর্ম বা পাস্ট ফর্ম ব্যবহৃত হয়। তো এখানে যেমন দেওয়া আছে ইট ইজ হাই টাইম, যেমন একটা উদাহরণ, ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইম থাকলে পরবর্তী যে ভার্ব আছে ভার্বের 2 নম্বর ফর্ম অথবা পাস্ট ফর্ম ব্যবহৃত হবে। যেমন উই স্যাক্রিফাইসড, স্যাক্রিফাইস মূলত ছিল স্যাক্রিফাইস, এখানে স্যাক্রিফাইসড ডি হলো কেন বা ভার্বের 2 নম্বর ফর্ম হওয়ার কারণ ইট ইজ হাই টাইম আছে। উই ইট ইজ হাই টাইম উই স্যাক্রিফাইসড আওয়ার লাইফস ফর আওয়ার কান্ট্রি। ওয়ান ডে মানে হলো কোনো একদিন, তাহলে কোনো একদিন এটা অতীতকালকে নির্দেশ করার কারণে দেয়ার ওয়াজ মূলত ছিল বি। বি বলতে আমরা এম ইজ আর ওয়াজ ওয়ারকে বুঝে থাকি। তাহলে দেয়ার ওয়াজ এ সেলর হু কিল্ড মূলত ছিল কিল, কিলের 2 নম্বর ফর্ম হলো কারণ ওয়ান ডে অতীতকাল নির্দেশক শব্দটি থাকার কারণে। আই উইশ আমাদের নিয়ম অনুযায়ী উইশের পরে যদি আরেকটি ভার্ব যদি থাকে তাহলে ভার্বের 2 নম্বর ফর্ম ইউজ করতে হবে। যেমন এখানে দেওয়া আছে আই উইশ আই ওয়ার। আরেকটা কথা মনে রাখা প্রয়োজন, আই উইশ যদি থাকে ইফ বা উইশ এদের পরে যে কোনো সাবজেক্ট হোক, সাবজেক্টের পরে ওয়াজ বসবে না, ওয়ার বসাতে হবে। যদি অক্সিলারি ভার্ব যদি ব্যবহার করতে যদি চাই, উইশের পরে কোনো সময় আই এর সাথে আমরা সাধারণত জানি ওয়াজ বসে, কিন্তু ওয়াজ বসবে না, ওয়ার বসবে। তাহলে আমরা এর উল্টি সম্পর্ক আমাদের ক্লিয়ার, অর্থাৎ এদের পরে এখানে যে 4 নম্বর যে নিয়মটি রয়েছে এদের পরে যদি কোনো ভার্ব যদি থাকে তাহলে ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ 2 নম্বর ফর্ম ইউজ করতে হবে। যেমন ইট ইজ হাই টাইম প্রথম উদাহরণটা, উই স্যাক্রিফাইসড, এখানে স্যাক্রিফাইস এর 2 নম্বর ফর্ম স্যাক্রিফাইসড ব্যবহৃত হয়েছে। তাছাড়া 2য় নম্বর উদাহরণে দেয়ার ওয়াজ ছিল বি, বি বলতে এম ইজ আর ওয়াজ ওয়ার কে আমরা বুঝে থাকি। তাহলে এখানে ওয়াজ হলো কারণ ওয়ান ডে শব্দটি থাকার কারণে। তাছাড়া কিল্ড, কিলের 2 নম্বর ফর্ম হলো কারণ এখানে ওয়ান ডে অতীতকাল নির্দেশক শব্দ। আর আই উইশ, উইশের পরে সবসময় ভার্বের 2 নম্বর ফর্ম ব্যবহৃত হয়। তাহলে আমরা চলি নেক্সট রুলে। 5 নম্বর রুলে চলে এসেছি, নিয়ম 5। তো এখানে আমরা বি বলতে কি বুঝি, আমরা অনেকে কিন্তু আমরা এ সম্পর্কে আমাদের খুব কমই ধারণা থাকে। বি বলতে আমরা অনেকে জানি না কি বোঝায়। এখানে দেখো আমরা বি বলতে এম ইজ আর ওয়াজ ওয়ার, এম ইজ আর ওয়াজ ওয়ার কি আমরা বুঝে থাকি। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, এখানে ব্রেকেটে দেওয়া থাকবে বি। ইন্টারমিডিয়েটে যে প্রশ্নটি আসে ব্রেকেটে দেওয়া থাকে যে ভার্বের রূপ এখানে দেওয়া থাকে, আমাদের সঠিক ফর্মটি আমাদের বসাতে হয় নিয়ম অনুযায়ী। বি বলতে আমরা এম ইজ আর ওয়াজ ওয়ারকে ইন্ডিকেট করে থাকি বা বুঝে থাকি। তো রবীন্দ্রনাথ ঠাকুর, প্রশ্নটি খুব এভাবে দেওয়া, রবীন্দ্রনাথ ঠাকুর বি বর্ন ইন এ রেসপেক্টেড ফ্যামিলি। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর বি বলতে কি বোঝায়, ওয়াজ। ওয়াজ কেন হলো, বি বলতে তো আমরা বুঝে থাকি এম ইজ আর ওয়াজ ওয়ার, তাহলে এখানে ওয়াজটা হলো কেন, ইজও তো হতে পারতো। কিন্তু দেখা যাচ্ছে কি রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ বর্ন ইন এ রেসপেক্টেড ফ্যামিলি, তিনি জন্মগ্রহণ করেছেন। যদি ইজ যদি দেয় তাহলে তার মানে তিনি বর্তমানে জন্মগ্রহণ করে নাই, তাহলে অতীতকাল নির্দেশক হওয়ার কারণে তিনি জন্মগ্রহণ করেছেন সেজন্য ওয়াজ বসেছে। আর একজন ব্যক্তি সেজন্য ওয়াজ ওয়ার বসবে না। ওকে, 6 নাম্বার রোল, হ্যাভ। হ্যাভ বলতে আমরা কি বুঝি, হ্যাভ বলতে হ্যাজ, হ্যাভ, হ্যাড এর তিনটিকে আমরা বুঝে থাকি। যেমন ব্রেকেটে দেওয়া আছে হি হ্যাভ, হির পরে ব্রেকেটে দেওয়া আছে হ্যাভ মেড এ প্লেস। তো এখানে আমাদের শব্দটি মূলত হবে এটা প্যালেস হবে, প্লেস অর্থ জায়গা আর প্যালেস অর্থ রাজপ্রাসাদ। তো এখানে
হি হ্যাভ মেড এ প্যালেস। তো এখানে আমাদের যে হ্যাভ দেওয়া আছে, হ্যাভ বলতে আমরা কি বুঝি? হ্যাভ, হ্যাজ, হ্যাভ, হ্যাড কে বুঝি। আর হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার সাথে কোনো সময় হ্যাভ বসবে না, হ্যাজ বসবে, নতুবা হ্যাড বসবে। তাহলে এখানে আমাদের হির সাথে হ্যাজ বসবে, হি হ্যাজ মেড এ প্যালেস। প্লেস অর্থ জায়গা, আর প্যালেস অর্থ রাজপ্রাসাদ। ওকে, আমাদের নেক্সট রোল 7। 7 নম্বর যে নিয়মটি আছে, অনেক ইম্পর্টেন্ট, প্রায় এই নিয়মটি আসে আমাদের নিয়ম 7। লেস্ট অর্থ অন্যথায় পেছনে কোনো কারণ বা ভয় থাকা। লেস্ট এর পর ভার্ব থাকলে উল্লিখিত ভার্বের পূর্বে শুড বা মাইট বসবে, অর্থাৎ শুড মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। যেমন এখানে দেওয়া আছে রান ফাস্ট, লেস্ট, ইউ শুড বা মাইট মিস দ্য বাস। শুডও ইউজ করা যায়, মাইটও ইউজ করা যায়, নো প্রবলেম। রান ফাস্ট লেস্ট থাকার কারণে পরবর্তী যে ভার্ব আছে, মূলত এখানে ভার্বটা হচ্ছে মিস, এটা ব্র্যাকেটে দেওয়া থাকবে মিস। মিসের পূর্বে নিশ্চয়ই আমাদের লেস্ট থাকার কারণে শুড বা মাইট ব্যবহার করতে হবে। দ্বিতীয় নম্বর যে উদাহরণটা দেওয়া আছে, রিড অ্যাটেন্টিভলি লেস্টে পড়ে ইউ শুড বা মাইট ফেল। তাহলে এখানে মূল শব্দটা হলো ফেলের পূর্বে আমাদের শুড বা মাইট ব্যবহার করতে হবে লেস্ট থাকার কারণে। নেক্সট রোল। তো এখানে আমাদের আর আমরা তো রোল নিয়ে আলোচনা করব না, বা নিয়ম নিয়ে আমরা আলোচনা করব না। যে 7টা রোল পড়েছি, সেই 7টা রোল যদি আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারি, এসএসসি এইচএসসি পরীক্ষার্থীরা রাইট ফর্ম অফ ভার্বের যে প্রশ্নটি আসে সে প্রশ্নের উত্তর সহজেই করতে পারবে। আমরা আবারও দেখিয়ে দিচ্ছি। তো আমরা আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি, তোমরা ইচ্ছে করলে স্ক্রিনশট দিয়েও তোমরা রাখতে পারবে। 1 নম্বর রোলটা আমরা দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে। ওকে, আমরা চলে যাচ্ছি নেক্সট রোল, 2 নম্বর রোলে। ওকে, আমরা 3 নম্বর রোলে, 2 নম্বর রোলটা আমরা তোমাদের দেখালাম, 3 নম্বর রোলে আমরা আবার তোমাদের দেখাচ্ছি। চার নম্বর রোল। পাঁচ নম্বর, 6 নম্বর, 7, অর্থাৎ সর্বশেষ যে রোলটি আমরা দেখিয়ে দিলাম। তো এখন আমরা যে রোলগুলো পড়েছি, এই রোলগুলো আলোকে কিছু ব্যাখ্যাভিত্তিক প্রশ্ন নিয়ে আলোচনা করব। উপর উল্লেখিত নিয়মের আলোকে নিম্নের সেন্টেন্সগুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করি। আমরা এখন চেষ্টা করব যে উপরের যে নিয়মগুলো পড়েছি সেই নিয়মের আলোকে আমাদের এখানে ভার্বের কি ফর্ম বসবে সে নিয়ে এখন আলোচনা করব। যেমন এখানে মাদার, 1 নম্বর যে উদাহরণটা দেওয়া আছে, মাদার হ্যাজ থাকার কারণে পরবর্তী যে ভার্ব আছে মূলত ছিল গিভ, হলো গিভেন। হ্যাজের পর সবসময় ভার্বের 3 নম্বর ফর্ম বসবে। নাম্বার 2, বাংলা ইজ স্পোকেন ইন বাংলাদেশ। তাহলে আমরা যদি এখানে স্পিক্স শব্দটা ইউজ করি, বাংলা বলে, বাংলা কোনো সময় নিজে নিজে কথা বলে না, বাংলা বলা হয়, সেজন্য এটা প্যাসিভ ফর্ম, অর্থাৎ আমরা যে ভয়েস করি অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, এটা প্যাসিভ ফর্মে আছে। বাংলা ইজ স্পোকেন অর্থাৎ নিজে কাজ করে না, অন্যের মাধ্যমে কাজটি সম্পাদিত হয়, সেজন্য এটা প্যাসিভ ফর্ম বসেছে।
বাংলা ইজ স্পোকেন। নাম্বার 2 দ্য বয় স্টার্টস। আমরা যে প্রথম 1 নাম্বার যে রুলটা পড়েছি স্টার্ট স্টপ, এদের পর সব সময় ভার্বের সাথে আইএনজি বসবে। স্টার্টস রাইটিং। হোয়াইল 4 নাম্বার হোয়াইল যে শব্দটি আছে হোয়াইলের পরও যদি ভার্ব থাকে ভার্বের সাথে আইএনজি বসবে। নাম্বার 5 স্কার্সলি হ্যাড হি লেফট। তো এখানে দেওয়া আছে যে 5 নাম্বার যে উদাহরণটি দেওয়া আছে এখানে স্কার্সলি হ্যাড হি লেফট। হেড যে শব্দটি হেড যে ভার্বটি অক্সিলিয়ারি ভার্বটি রয়েছে সে অক্সিলিয়ারি ভার্বের পর সব সময় ভার্বের 3 নাম্বার ফর্ম বসে। মূলত ছিল লিভ, লিভের 2 নাম্বার ফর্ম লেফট, 3 নাম্বারটাও লেফট। তাছাড়া দ্য প্লেস হোয়েন হি হোয়েন অর্থাৎ স্কার্সলি হেড ডট ডট হোয়েন বসে হোয়েনের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, সেজন্য হোয়েন হি কনগ্রেচুলেটেড এখানে 2 নাম্বার ফর্মটা ব্যবহৃত হয়েছে পাস্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কারণে। নাম্বার 6 উড ইউ মাইন্ড। উড ইউ মাইন্ডের পর সবসময় ভার্বের সাথে আইএনজি বসবে। নাম্বার 7 60 মাইলস ইজ এ লং ডিস্টেন্স। যে 7 নাম্বার যে রুলটা 7 নাম্বার যে উদাহরণটি এখানে দেওয়া আছে 60 মাইলস অনেক মাইল। 60 মাইল হওয়া সত্ত্বেও প্লুরাল ফর্ম হওয়া সত্ত্বেও ইজ কেন বসেছে? তো এখানে আমাদের ইজ বসার কারণে যদি 60 মাইলস মানে দৈর্ঘ্য, পরিমাপ ইত্যাদি যদি বোঝায় তা প্লুরাল ফর্ম হওয়া সত্ত্বেও 60 মাইলস দ্বারা দৈর্ঘ্য বোঝানোর কারণে বা দূরত্ব বোঝার কারণে এখানে ভার্বের সবসময় 1 নাম্বার ফর্ম বসবে। 60 মাইলস, 1 মাইলস, 2 মাইলস যাই হোক 60 মাইলস দূরত্ব বোঝার কারণে বা দৈর্ঘ্য বা পরিমাপ যদি বোঝায় তাহলে ভার্বের সিঙ্গুলার ফর্মটা আমাদের ব্যবহার করতে হবে। 60 মাইলস ইজ এ লং ডিস্টেন্স। নাম্বার 8 রহিম স্টপড হিজ। স্টপের পরে যদি আরেকটা ভার্ব যদি থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি ইউজ করতে হবে। নাম্বার 9 ইফ ইউ হ্যাড অ্যাচিভড। হ্যাড এরপর সবসময় ভার্বের 3 নাম্বার ফর্ম ব্যবহার করতে হয়। হ্যাড অ্যাচিভড কন্ট্রিবিউশন ইউ উড হ্যাভ গট। আমরা জানি আমরা পরে রুলটা নিয়ে আমরা আলোচনা করব। ইফ যুক্ত সেন্টেন্সটি অর্থাৎ এখানে একটু বলে রাখি ইফ যুক্ত সেন্টেন্সটি 9 নম্বর উদাহরণটা পড়ছি। ইফ যুক্ত সেন্টেন্সটি পাস্ট পারফেক্ট টেন্স হলে অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম ইফ ইউ হ্যাড অ্যাচিভড কন্ট্রিবিউশন বা ইফ যুক্ত সেন্টেন্সটি পাস্ট পারফেক্ট টেন্স হওয়ার কারণে পরবর্তী যে ভার্বের রূপটা হবে ভার্বের 3 নাম্বার ফর্ম এবং ভার্বের পূর্বে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ ব্যবহার করতে হবে। এখানে আমরা ব্যবহার করছি উড হ্যাভ গট। নাম্বার 10 হি রিডস মোর সো দ্যাট হি ক্যান অ্যাটেইন সাকসেস। আমরা জানি ক্যান এরপর অ্যাটেইন অর্থাৎ ভার্বের 1 নাম্বার ফর্ম বা প্রেজেন্ট ফর্মটা ব্যবহার করতে হয়। নাম্বার 11 হি রেন ফাস্ট লেস্ট হি। লেস্টে পরে সব সময় ভার্ব যদি থাকে তাহলে ভার্বের পূর্বে শুড বা মাইট ব্যবহার করতে হয়। নাম্বার 12 12 নাম্বার দ্য ওয়ার্ক হ্যাজ বিন। বিনের পরে সবসময় ভার্বের 3 নাম্বার ফর্ম বসে। বিন এখানে ছিল ডু হলো ডান বিন থাকার কারণে। নাম্বার 13 ইট হ্যাজ টু বি। বির পরে সবসময় ভার্বের 3 নাম্বার ফর্ম বসে টু বি স্টপড। নাম্বার 14 হি হ্যাজ টু প্লে। হ্যাজ টু, এম টু, ইজ টু, ওয়ার টু, ওয়াজ টু এদের পরে সব সময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভার্বের 1 নাম্বার ফর্ম ব্যবহার করতে হয়। 15 যেমন এখানে এ নয়েজ ইজ বিং। বিং এর পরে সব সময় ভার্বের 3 নাম্বার ফর্ম ইউজ করতে হয়। এ নয়েজ ইজ বিং মেড। মেক ছিল মূলত মেড হলো কারণ বিং এর পর সবসময় ভার্বের 3 নাম্বার ফর্ম ব্যবহার করতে হয়। এ নয়েজ ইজ বিং
মেড বাই দ্য স্টুডেন্টস। তো যাই হোক, ইতিমধ্যে আমরা রাইট ফর্ম অফ ভার্বের পার্ট 1 বা প্রথম অংশ শেষ করেছি। প্রথম অংশ শেষ করার পূর্বে আমরা ভিডিওটি শেষ করার পূর্বে আরেকটু কথা বলে রাখছি তোমাদেরকে। এখানে দেওয়া আছে যে আমার নাম দেওয়া আছে সৌরভ হোসেন শরীফ। উৎস যে আমরা যে এই যে লেখাগুলো কোথায় থেকে আমরা সংগ্রহ করেছি, আমারই লেখা একটি বই। উৎস কোথা থেকে আমরা লেখাগুলো সংগ্রহ করেছি, উৎস আমারই লেখা তৃতীয় ইংরেজি গ্রামার বই, এ রেভলিউশন ইন ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি 6 to HSC অ্যান্ড আদার্স, এই বইটি থেকে সংগ্রহ করেছি। এখানে নাম্বার দেওয়া আছে। তাছাড়া এখানে ইউটিউব চ্যানেল দেওয়া আছে, যেমন এখানে 35 মিনিটস ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ বা সৌরভ হোসেন শরীফ। আবার তোমাদের একটু বলে দিই, যদি 35 মিনিটস ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ বা সৌরভ হোসেন শরীফ, সৌরভ হোসেন শরীফ লিখে সার্চ দেওয়ার পর যদি না আসে, আংশিক লিখে সার্চ দিলে চলে আসবে আশা করি। এখানে দেওয়া আছে ফেসবুক নেম, ফেসবুকের যে অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে সৌরভ হোসেন শরীফ। তোমাদের কাছে আরেকটি অনুরোধ, প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না কিন্তু। ওকে, আমাদের প্রথম অংশটি শেষ করছে। প্রথম অংশ শেষ করার পূর্বে আবারও বলে দিচ্ছি যে 7টি রোল রয়েছে, সে 7টি রোল ভালোভাবে আয়ত্ত করলে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীরা অতি সহজেই রাইট ফর্ম অফ ভার্বের যে প্রশ্নটি আসে উত্তর করতে পারবে। নো টেনশন, একদম মানে টেনশন করতে হবে না, এই রোলগুলোর উপরেই ইনশাল্লাহ সব কমন পড়বে। ওকে, আবারও বিদায় নিচ্ছি, আবারও চলে আসবো তোমাদের সামনে রাইট ফর্ম অফ ভার্বের পার্ট 2 নিয়ে। ওকে, আল্লাহ হাফেজ।